কোনো একটা বৃত্তের মধ্যে যখন ট্যানজেন্ট বা স্পর্শক আঁকা হয় তখন তাকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে বা নির্দিষ্ট পয়েন্ট থেকে আঁকা হয়। তাহলে ওই নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপরে যেই বিন্দুতে ওই স্পর্শকটা স্পর্শ করেছে অবশ্যই তার একটা নির্দিষ্ট লেন্থ থাকবে বা দূরত্ব থাকবে বা দৈর্ঘ্য থাকবে, সেটাই হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। খেয়াল করো, আমাদের এখানে একটা বৃত্ত আছে, খুব সুন্দর একটা বৃত্ত। বৃত্তের কেন্দ্র হচ্ছে সি, যেটাকে আমি মূল বিন্দু ধরলাম, এবং বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু পি থেকে আমি বৃত্তের উপর একটা স্পর্শক আঁকলাম। পি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম x1, y1, এবং এই বিন্দু থেকে যখন আমি স্পর্শক আঁকছি সেটা টি বিন্দুতে স্পর্শ করেছি বৃত্তকে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে টোটাল পি থেকে শুরু করে টি পর্যন্ত যে লেন্থ বা দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। এখন খেয়াল করো তো, আমি যদি সেম বিন্দু থেকে বৃত্তের উপর আরেকটা স্পর্শক আঁকতে চাই তাহলে সেটা দেখতে কেমন হবে? তুমি ঠিক ধরেছ, সেটা দেখতে অনেকটা এমন হবে। যদি আমি আঁকতে পারছি না ঠিক মতো, মানে কোনোভাবে যদি মিলিয়ে আঁকতে পারি তাহলে হলো। ধরো আমি কিভাবে আঁকবো, এভাবে আঁকি, মিলছে না, এবার মোটামুটি মিলেছে। তো দেখো, এবার আমি যদি এটাকে মোটামুটি যোগ করে দিই পি বিন্দুর সাথে, তাহলে দেখতে পাচ্ছ পি বিন্দু থেকে আমি আরেকটা স্পর্শক আঁকতে পারছি বৃত্তের উপর, এবং আমি ধরলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের এস বিন্দু। তো একটু খেয়াল করে দেখো তো, আমরা পি বিন্দু থেকে এস বিন্দু পর্যন্ত একটা স্পর্শক পাচ্ছি, আবার পি বিন্দু থেকে টি বিন্দু পর্যন্ত আরেকটা স্পর্শক পাচ্ছি, এবং এই দুটো স্পর্শকের মধ্যে আমরা বলতে পারি পি থেকে এস এটাও হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, পি থেকে টি এটা হচ্ছে কি স্পর্শকের দৈর্ঘ্য। আর মজার বিষয় হচ্ছে, তুমি যখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপর এরকমভাবে দুইটা স্পর্শক আঁকবে, ওই দুইটা স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা অল টাইম সমান হবে। তাহলে খুব মজার বিষয় হচ্ছে, এখানে পি থেকে এস এর মধ্যে যে দূরত্বটা আছে এবং পি থেকে টি এর মধ্যে যে দূরত্বটা আছে এটা অল টাইম সমান হয়। এবং তুমি যদি বৃত্তের বাইরে যে কোনো একটা বিন্দু নাও না কেন, সেই বিন্দু থেকে কেবলমাত্র ওই বৃত্তের উপর তুমি দুইটা স্পর্শক আঁকতে পারবে, এর বেশি আর কোনো স্পর্শক আঁকতে পারবে না। আর বাকি যেগুলো আঁকতে চাইবে সেগুলো তোমার বৃত্তের ছেদক হয়ে যাবে। তো এখন দেখো, আমরা যদি এখানে তোমাদেরকে দেখাই এই দুটোর দৈর্ঘ্যটা কি, সে দৈর্ঘ্যটা বের করা একদম ইজি। তো আমরা এখানে বেসিক্যালি দৈর্ঘ্য বের করার চেষ্টা করব না, আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি সূত্র লিখব। তুমি তো দেখতে পাচ্ছ এটা একটা বৃত্ত, তাই না? বৃত্তের সূত্র কি হয়, মানে সূত্র না, বৃত্তের সমীকরণটা কি হয়? নর্মালি বৃত্তের সমীকরণ হয় হচ্ছে, যদি তার কেন্দ্রটাকে আমি -g, -f ধরি, তাহলে একটা বৃত্তের সমীকরণ হয় বৃত্তের সাধারণ সমীকরণ, দ্যাট মিনস x² + y² + 2 × g × x প্লাস হচ্ছে 2 × f × y প্লাস c is equal 0। এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ। এখন তুমি যদি স্পর্শকের দৈর্ঘ্য মানে সূত্র আকারে মনে রাখতে চাও, সিম্পলি যেটা করবে সেটা হচ্ছে, তুমি এই টোটাল সমীকরণটা দেখতে পাচ্ছ বৃত্তের, এই সমীকরণের মধ্যে পি বিন্দুটাকে বসিয়ে দিবে। দ্যাট মিনস পি বিন্দুর স্থানাঙ্ক কি x1, y1, তার মানে তুমি x এর জায়গায় বসিয়ে দিবে x1, y এর জায়গায় বসিয়ে দিবে y1, এখানেও সেম x এর জায়গায় বসিয়ে দিবে x1, y এর জায়গায় বসিয়ে দিবে y1, এবং টোটাল জিনিসটাকে তুমি রুট ওভার বা বর্গমূল করবে। তাই যদি করো তাহলে তুমি স্পর্শকের দৈর্ঘ্য পেয়ে যাবে। তার মানে আমাদের এখানে স্পর্শকের যে লেন্থ, আমি একটু লিখিয়ে দিই এটা, আমাদের এখানে আমি সরাসরি লিখি স্পর্শকের যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে কি, আমি x এর জায়গায় বসাবো x1, তারপর হোল স্কয়ার, y এর জায়গায় বসাবো y1, তারপর হোল স্কয়ার, প্লাস হচ্ছে 2 × g × x1, প্লাস হচ্ছে 2 × f × y1, এবং প্লাস হচ্ছে c। জাস্ট এতটুকু বসাবো ইকুয়েশনের প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট =0 বসাবো না, এবং এই টোটালটাকে আমি রুট ওভার বা বর্গমূল করে দিব। তাহলে আমরা যা পাবো বা যে মানটা পাবো সেটাই হচ্ছে এই স্পর্শকের দৈর্ঘ্য। দ্যাট মিনস বৃত্তের বাইরে কোনো একটা বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটা হচ্ছে এটা। এখন তোমাদের মধ্যে অনেকে আছে যারা একটু অ্যাডভান্স লেভেলে জানতে চাও যে আসলে এই সূত্রটা কীভাবে এসেছে। তাহলে চলো আমরা একটু দেখে ফেলি। আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট ত্রিভুজ দেখাচ্ছি, আমি একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। ধরো তুমি এখানে CTP এই ত্রিভুজের দিকে একটু তাকাও এবং ভালো করে লক্ষ্য করে দেখো এই ত্রিভুজের মধ্যে বিশেষ কিছু দেখতে পাচ্ছ কিনা। আই থিঙ্ক তোমরা এতক্ষণে অলরেডি ধরে ফেলেছ, আমাদের এই ত্রিভুজটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আমি একটু মার্ক করে দিই ইয়েলো কালারে, তাহলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এবং এটা তৈরি হয়েছে বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু, বৃত্তের উপর কোনো একটা স্পর্শ বিন্দু এবং বৃত্তের কেন্দ্র, এই তিনটা বিন্দু নিয়ে। তাই যদি হয় তাহলে এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এখন বলো তো কোনটা সমকোণ হবে? আই থিঙ্ক তোমরা সেটাও বলতে পেরেছো, সমকোণ হবে কোনটা? একদম টি বিন্দুটা হচ্ছে আমাদের সমকোণ হবে। তার মানে টি বিন্দুতে যে কোণটা কাজ করবে আমি একটু দেখাই, এই কোণটা আসলে সত্যিকার অর্থে সমকোণ হিসেবে কাজ করবে। আমি আরেকটু খাড়ো করে আঁকছি, এই হচ্ছে আমাদের সমকোণ। যদি এটা সমকোণ হয় তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে সি থেকে পি যেটা, এটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ স্কয়ার = টি থেকে শুরু করে পি, এটাকে তুমি ভূমিও ধরতে পারো বা লম্ব ধরতে পারো, আবার ও থেকে শুরু করে টি, এটাকে তুমি ভূমিও ধরতে পারো আবার লম্ব ধরতে পারো, যা খুশি ধরতে পারো। তাহলে আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে
এই স্পর্শকের দৈর্ঘ্য বের করে, দ্যাট মিনস পি থেকে শুরু করে টিকে বের করা। তাহলে তুমি যদি পি থেকে শুরু করে টি অথবা টি থেকে শুরু করে পি এটাকে বের করতে চাও, তাহলে আমরা টিপি স্কোয়ারটাকে আলাদা বাইরে রাখলাম এবং ভেতরে থাকলো হচ্ছে আমাদের মানে অপর পাশে থাকলো হচ্ছে আমাদের এই জিনিসটা। এখন এই জিনিসটার মধ্যে আবার একটা মজার বিষয় আছে, দেখো টিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিপি স্কোয়ার। সিপি মানে কি আমাদের অতিভুজ আর কি। এখন সি থেকে টি যেটা আই থিঙ্ক এখানে কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে, হ্যাঁ সিপি স্কোয়ার মাইনাস হচ্ছে সিটি স্কোয়ার হবে, রাইট, এখানে সি হবে, আমি এখানে ভুল করেছি, এটা আসলে সিটি স্কোয়ার হবে। হ্যাঁ এবার ঠিক আছে, আমি কেন্দ্র বা সেন্টারটাকে ও ধরেছি, যাই হোক। তো টিপি স্কোয়ারটা আমাদের বের করার কথা, মানে টিপি বের করার কথা অথবা পিটি বের করার কথা। তো সিপি স্কোয়ারটার মান যা আছে তাই থাক, এখানে সিটি যেটা সেটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ বা আর। যদি খেয়াল করে দেখো তাহলে আমরা এখানে সরাসরি কী করতে পারি, আমরা এখানে সরাসরি আর স্কোয়ার লিখতে পারি। তাই যদি হয় তাহলে আমরা বাকি অংশটুকু করি। টিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু সিপি স্কোয়ার মানে কি, সি থেকে পি এর দূরত্ব। আমি এখন বললাম সিটা আমাদের এখন আর মূল বিন্দুতে নাই, সি এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, তার মানে বৃত্তের কেন্দ্র আর কি। তাহলে সি থেকে শুরু করে পি এর যে দূরত্বটা আমরা পাবো সেটা কিভাবে পাবো, সেটা পাবো হচ্ছে দূরত্ব সূত্র অনুসারে। তাহলে দেখো আমরা দূরত্বটাকে বর্গ করেছি, তার মানে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দূরত্বটাকে বসাই। দূরত্ব সূত্র কী ছিল, ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার, তার উপর একটা রুট ওভার। তাহলে সি এবং পি এর মধ্যে প্রথমে ভুজদ্বয়ের বিয়োগফল করি, তাহলে এক্স ওয়ান মাইনাস হচ্ছে মাইনাস জি, তাহলে এক্স ওয়ান মাইনাস মাইনাস জি মানে মাইনাস মাইনাসে প্লাস জি হবে, তাহলে এটার বি স্কোয়ার হবে, প্লাস হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস মাইনাস এফ, তার মানে ওয়াই ওয়ান মাইনাস মাইনাসে প্লাস প্লাস এফ হয়ে যাবে। অর্থাৎ আমরা মানে সিম্পলি দূরত্ব বের করছি আর কিছু না। যেহেতু সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে মাইনাস জি কমা মাইনাস এফ, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাই আমরা এখানে দূরত্ব সূত্রে অ্যাপ্লাই করছি। তাহলে দেখো, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার, এবং এই টোটালটাকে রুট ওভারের ভিতরে রাখতে হবে। তাই আমি করলাম কি, এই টোটালটাকে রুট ওভার হিসেবে রাখবো এবং সেক্ষেত্রে পাওয়ারটা হাফ করে দেবো। দেখো তো এই টোটাল যে মানটাই লিখেছি এটা কিন্তু সি থেকে পি এর দূরত্ব, দ্যাট মিনস সিপির দূরত্ব। বাট আমাদের এখানে যেই ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এখানে আসলে সিপি স্কোয়ার দেওয়া, তাহলে আমি বলতে পারি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, সেম জিনিস হবে। এবং বাইরে আমাদের কি আছে, এক্সট্রা একটা মাইনাস আর স্কোয়ার আছে, আমরা তাই করলাম। তাহলে আমরা এখন টিপি বের করি। দেখো টিপি স্কোয়ার যদি আমি বের করি তাহলে এখানে দেখতে পাচ্ছি বাইরে থাকা 2 আর ভেতরে থাকা 1/2 কাটাকাটি যায়, কেননা আমরা ভিতরে রুট ওভার রেখেছি, বাইরে বর্গ রেখেছি। তাহলে বর্গ বা স্কোয়ারকে কেটে ফেলে রুট ওভার বা বর্গমূল, তাই না? তাহলে আমাদের ভিতরে শুধুমাত্র কি থাকবে, এক্স ওয়ান প্লাস জি এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই ওয়ান প্লাস এফ এর উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস সরাসরি থাকবে আর স্কোয়ার, এই জিনিসটা থাকবে। এখন এটাকে আমি একটু মডিফাই করে দেখি, তো এখানে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসে খুব সুন্দরভাবে। তাহলে আমাদের এখানে হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আবার এখানেও সেম ওয়াই ওয়ান প্লাস এফ হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এবং মাইনাস থাকছে একটা আর স্কোয়ার। তো এই কয়েকটা বিষয় আমরা এখানে লিখলাম। এখন দেখো আর জিনিসটা কি, আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? এবং তুমি বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে, দ্যাট মিনস এই সমীকরণ থেকে আর এর মানটা জানো। আর এর মান কি ছিল, আর এর মান ছিল হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? এরকম একটা মান তোমরা কিন্তু পড়েছ বৃত্তের একদম শুরুর দিকের ক্লাসে। দ্যাট মিনস আমি একটু ঠিকমতো লিখি, আর মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং ওর মান হচ্ছে এই ইকুয়েশন অনুসারে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। বাট আমি যখন এটাকে আর স্কোয়ার করব তখন কিন্তু এই রুট ওভারটা কেটে যাবে। তাহলে আমি বলতে পারি আর স্কোয়ার মানে যা, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি মানে কি, তা একই জিনিস। তাহলে আমাদের এখানে লাস্টে একটা ছোট্ট আর আছে, আমরা আর এর বদলে এখন আর এর মানটা বসে, মানে আর স্কোয়ার আছে আর কি, আর স্কোয়ারের মানটা বসে। তাহলে কী হবে দেখো, এক্স ওয়ান স্কোয়ার প্লাস, আমি একটু সাজিয়ে লিখি, ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু জি ইন্টু এক্স ওয়ান প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই ওয়ান, তারপর হচ্ছে আর কিছু আছে, আর কিছু নেই, মাইনাস আর স্কোয়ার। তার মানে আর স্কোয়ার মানে কি, জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস সি হবে। তাহলে এই হচ্ছে আমাদের মূল কাহিনী। এখন এই টোটাল কাহিনীর মধ্যে তুমি যদি দেখো যে আমরা এখানে টোটাল বিষয়টা দেখতে পাচ্ছি কিভাবে, আমরা টিপির মান বের করার চেষ্টা করছি, তাই না? এখানে কিন্তু বর্গ চলে এসেছে। আচ্ছা, আমার মনে হয় আমার এখানে কিছু জিনিস লেখা হয়নি। হ্যাঁ, খেয়াল করে দেখো, আমি এখানে কিন্তু জি স্কোয়ার আর হচ্ছে এফ স্কোয়ার এটাকে লিখিনি। আচ্ছা, আমি এটা একটু মুছে দিচ্ছি। দেখো আমি এখানে 4টা টার্ম লিখেছি, এই জন্য বলছি মিলছে না কেন। তো এখানে এক্সট্রা একটা জি স্কোয়ার থাকবে, এক্সট্রা একটা কিন্তু এফ স্কোয়ার থাকবে আগের ইকুয়েশন অনুসারে। তো এই হচ্ছে আমাদের এই
টোটাল 6টা পার্ট, 1 2 3 4 5 6। ফাইনালি লাস্টে থাকবে একটা আর স্কোয়ার, এবং আর স্কোয়ারের মান কি ছিল, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তাই না? এই যে এখানে দেখতে পাচ্ছ আর স্কোয়ারটা লাস্টে থাকছে, তা আমি এই আর স্কোয়ারের মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে সেটা হবে মাইনাসে প্লাসে মাইনাস জি স্কোয়ার, তারপর মাইনাসে প্লাসে মাইনাস এফ স্কোয়ার, মাইনাসে প্লাসে প্লাস সি হবে না, মাইনাসে মাইনাসে সি হবে, কারণ আর স্কোয়ার আগে মাইনাস আছে, আবার এখানে আমাদের কি মাইনাস আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস সি হবে। এবং তুমি লাস্ট ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছ আমাদের এখানে এই জি স্কোয়ারটা এবং এই জি স্কোয়ারটা কাটা যায়, এই অ্যাপ স্কোয়ার কাটা যায়, এবং ফাইনালি এই টার্মটা থাকে। এবং এটা আসলে কিসের মান হিসেবে কাজ করে, এটা শুধুমাত্র টিপি স্কোয়ারের মান হিসেবে কাজ করে। এখন আমরা তো টিপি চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি হচ্ছে সরাসরি, মানে স্কোয়ারটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সরাসরি টিপি এর মান, কেননা টি থেকে পি অথবা পি থেকে টি, এটি হচ্ছে কি স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে তুমি এই পি থেকে টি এর দৈর্ঘ্য যদি বের করতে চাও, টোটাল টার্মটাকে এখন রুট ওভার করতে হবে। তাহলে দেখো আমি এই জিনিসগুলো এখন মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি যদি টি থেকে পি বের করতে চাও অথবা পি থেকে যদি টি বের করতে চাও, তাহলে উভয় পক্ষ তুমি যদি রুট ওভার করো, তাহলে টিপি অথবা পিটির উপর স্কোয়ারটা কাটা যাবে। আর এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x1 প্লাস হচ্ছে y1, দ্যাট মিনস x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, প্লাস এখানে পাবো হচ্ছে 2 ইন্টু জি ইন্টু x1, এখানে পাবো 2 ইন্টু এফ ইন্টু y1, এবং প্লাস হচ্ছে সি পাবো। এবং এই টোটালটা থাকবে হচ্ছে আমাদের রুট ওভার বা বর্গমূলের ভিতরে। তাহলে আলটিমেটলি আমরা কিন্তু সেম জিনিসটা বা সেম ইকুয়েশনটা পেয়ে গেলাম, যেটা আমরা বলেছিলাম একদম প্রথম লাইনে তোমাদেরকে মুখস্থ করতে। তাহলে যারা হচ্ছে এক্সামের জন্য পড়ছো তারা অবশ্যই প্রথম অংশটা মুখস্থ করে ফেলতে পারো সরাসরি। আর যারা একটু অ্যাডভান্স লেভেলে চিন্তাভাবনা করে বের করার চেষ্টা করো এগুলো, তারা তোমরা চাইলে এরকম ইকুয়েশন সলভ করে বের করতে পারো যে হ্যাঁ, সত্যিকার অর্থে আমি যদি কোনো একটা বৃত্তকে নেই, বৃত্তের সাধারণ সমীকরণ নেই, তাহলে ওর এক্সের জায়গায় x1 বসাবো, ওয়াইয়ের জায়গায় y1 বসাবো, তাহলে আমরা যেই টার্মটা পাবো সেটাকে রুট ওভার করলেই এই টোটাল স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য বা লেন্থ অফ ট্যানজেন্ট হচ্ছে এটা। এবং এখানে নিচের লাইনে যে সূত্রটা আমি দিয়েছি, সেম সূত্রটা আমি তোমাদেরকে উপরেও দিয়েছি, তার মানে এটা যেই সূত্র উপরে থাকা, এটাও কি সেম সূত্র। তারপরে আরেকটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে স্পর্শক জোড়া, দ্যাট মিনস পেয়ার অফ ট্যানজেন্ট। বিষয়টা কীরকম তোমরা দেখতে পাচ্ছ অলরেডি, এখানে একটা বৃত্তের দুই পাশে দুইটা ট্যানজেন্ট বা স্পর্শক রয়েছে। বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা, এবং বৃত্তের কেন্দ্রটা তুমি ধরে নাও হচ্ছে মূলবিন্দুতে আছে 0,0, এবং এটাকে আমি সি দ্বারা ডিনোট করলাম। এখন এই যে আমি দুটো ট্যানজেন্ট আঁকলাম বা দুটো স্পর্শক আঁকলাম, সেটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুর থেকে এঁকেছি, এবং ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1 বা পি বিন্দু। তো এখন দেখো আমাদের স্পর্শক জোড়া বা পেয়ার অফ ট্যানজেন্টের যেটা করব সেটা হচ্ছে আমি সিম্পলি এই জিনিসটার ইকুয়েশন বের করব। তাহলে আমাদের তো প্রথমে দেখতে হবে স্পর্শক জোড়া আসলে কোনটা। স্পর্শক জোড়া মানে হচ্ছে এখানে পেয়ার অফ স্ট্রেট লাইন বা সরলরেখার জোড়া। দ্যাট মিনস আমি যদি বলি এখানে পি থেকে শুরু করে T1 বিন্দু পর্যন্ত একটা স্পর্শক দেখতে পাচ্ছি, পি থেকে শুরু করে T2 বিন্দু পর্যন্ত আমি আরেকটা স্পর্শক দেখতে পাচ্ছি, এবং এই দুটি স্পর্শকের যে দৈর্ঘ্য সেটা কিন্তু সমান, যেটা আমরা আগের স্লাইডে জেনেছি। তার মানে পি থেকে শুরু করে T1 এবং পি থেকে শুরু করে T2, এদের দৈর্ঘ্য হচ্ছে কি সমান। বাট আমি এখন এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব যেটা আসলে তিনটা পয়েন্টের মধ্যে দিয়ে যায়। একটা হচ্ছে T2 পয়েন্ট, একটা হচ্ছে P পয়েন্ট, একটা হচ্ছে T1 পয়েন্ট। তাহলে আমি T2 থেকে শুরু করে P পয়েন্ট হয়ে T1 পয়েন্টে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছ তুমি এখানে একটা সরলরেখার জোড়া পাচ্ছ। এক জোড়ার মধ্যে দুইটা সরলরেখা আছে, একটা হচ্ছে P থেকে শুরু করে T2, আরেকটা হচ্ছে P থেকে শুরু করে T1। তার মানে আমাদের বৃত্তের মধ্যে যে ভি আকৃতির একটা সরলরেখা দেখতে পাচ্ছ, এখানে টোটালটাকে বলা হয় একটা পেয়ার অফ স্ট্রেট লাইন বা সরলরেখার জোড়া বা সরলরেখার যুগল, এবং এটাকে আমরা বলি স্পর্শক জোড়া। তো আমাদের টার্গেট হচ্ছে এই টোটাল স্পর্শক জোড়ার যে সমীকরণটা সেটা বের করার। আমরা তো মোটামুটি স্পর্শকের সমীকরণ জানি, তাই না? এটা একটা স্পর্শক, এটা আরেকটা স্পর্শক, এদের আলাদা সমীকরণ জানি। বাট যখন দুটি স্পর্শক এরকম একটা সরলরেখার যুগল বা জোড়া তৈরি করবে, সেটার স্পর্শক আমরা সেটার সমীকরণ আমরা এখন দেখব। তার জন্য আমাদের কয়েকটা সমীকরণ লাগবে। প্রথম কথা হচ্ছে আমাদের সার্কেল বা বৃত্তের সমীকরণ লাগবে। যেহেতু এটা মূলবিন্দুগামী, তাহলে আমি বলতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, যেখানে আর হচ্ছে আমাদের বৃত্তের কি বলে, এটাকে ব্যাসার্ধ বলে, তাই না? এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা যেই ট্যানজেন্ট দেখতে পাচ্ছি বা স্পর্শক দেখতে পাচ্ছি, যে কোনো একটা স্পর্শকের সমীকরণ কিন্তু আমরা বের করতে পারবো। কেননা দেখতে পাচ্ছ আমরা যদি যে কোনো একটা স্পর্শক নিই, ধরো আমি পি অফ T1 এই স্পর্শকটা নিলাম। এই স্পর্শকটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে, সেটা হচ্ছে x1, y1 বিন্দু দিয়ে বা পি বিন্দু দিয়ে যায়। এবং যেহেতু আমরা বৃত্তের সমীকরণ জানি আর স্পর্শকটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করছে, এই বিন্দুটার মান জানি, তার মানে আমরা স্পর্শকের সমীকরণ লিখতে পারি বৃত্তের সমীকরণ থেকে, যেখানে এক্স স্কোয়ারের জায়গায় আমি বসাবো এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো আমি ওয়াই ইন্টু y1, এবং মাঝখানে পাঁচ দিব বৃত্তের ইকুয়েশনের মতো ইজ ইকুয়াল টু আর স্কোয়ার লিখবো। তার মানে এটা হচ্ছে আমাদের পি অফ T1
এই স্পর্শকের সমীকরণ, অথবা তুমি এটাকে পি অফ টি টু স্পর্শকের সমীকরণও বলতে পারো, যেখানে আমাদের x1 এবং y1 এর মানগুলো কী হবে, চেঞ্জ হবে না, বাট এখানে r এর মানটাও কি চেঞ্জ হবে না। মানে বিষয়টা হচ্ছে কি, এই টোটাল স্পর্শকের সমীকরণ হিসেবে আমি এটাকে লিখতে পারি। তাই যদি হয় তাহলে আমরা স্পর্শকের সমীকরণ পেলাম, বৃত্তের সমীকরণ পেলাম। এখন আমরা এটা সূত্রটা দেখি। সূত্রটা আমি এখানে খুব আগেই খুব ছোট্ট করে লিখে দিয়েছি। একটা হচ্ছে আমাদের এসের সাথে আমরা গুণ করবো S1কে, এবং সেটা ইকুয়াল হবে কার, টি স্কোয়ার সমান হবে। তাহলে এতটুকুই হচ্ছে আমাদের এই স্পর্শক জোড়া বা পেয়ার অফ ট্যানজেন্টের সমীকরণ। এবং এখানে আমি একটু পরিচয়গুলো বলি। তুমি যদি এসের দিকে তাকাও, এস হচ্ছে আমাদের নর্মালি বৃত্তের সমীকরণের আগের অংশটা। দ্যাট মিনস বৃত্তের সমীকরণের আগের অংশটা কী ছিল, ব্যাসার্ধ স্কোয়ার বাদে যে অংশটা ছিল সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তাই না? তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং আমি যদি ইকুয়েশন থেকে আর স্কোয়ারটাকে পেছনে নিয়ে আসি সরিয়ে, তাহলে যে অংশটা পাবো সেটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ বা বৃত্তের সমীকরণের অংশ এস। এবং এখানে S1 যেটা, সেটার একটা পরিচয় আছে। S1 এর পরিচয় হচ্ছে, তুমি যদি বৃত্তের এই সমীকরণের মধ্যে x1 এবং y1 এর মানটা বসাও x এবং y এর বদলে, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে কি, S1। তাহলে চলো আমি বসিয়ে দিই। এক্স এর জায়গায় বসবে আমাদের এখানে x1 হোল স্কোয়ার, প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে আমাদের y1 হোল স্কোয়ার, এবং মাইনাস থাকবে কি আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের S1 এর মান। তাহলে S ইন্টু S1 করার পর আমরা টি স্কোয়ার করবো। টি মানে হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণ। আর আমরা অলরেডি এই ট্যানজেন্ট বা স্পর্শকের সমীকরণটা কিন্তু এখানে বের করেছি। তো আমি ওভাবে বের করলে হবে না, আমাদের সমীকরণের যে কোনো একটা পার্ট নিতে হবে, আরেকটা পার্টকে জিরো বানাতে হবে। তাহলে ট্যানজেন্টের জন্য বা টি এর জন্য আমি যাকে নেব সেটা হচ্ছে এক্স ইন্টু x1 প্লাস ওয়াই ইন্টু y1 মাইনাস ওই পাশ থেকে নেব আর স্কোয়ারকে। তাহলে এই যে আমরা তিনটা মান পেলাম, এদেরকে যদি আমি গুণ করি, তারপর যদি বর্গ করি, ওভারঅল একটা ইকুয়েশন পাবো, সেটাই হচ্ছে আমাদের পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে তিনটাকে মডিফাই করি, মানে একত্রিত করি। এস এর সাথে আমরা S1 গুণ করবো, তাহলে এস এর মান কত, এস এর মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওর সাথে আমি গুণ করবো S1কে, S1 মানে হচ্ছে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এবং এই টোটালটার গুণফল কার সমান হবে, ট্যানজেন্টের সমীকরণের বর্গের সমান হবে। দ্যাট মিনস আমরা ইজ ইকুয়াল দিতে পারি, আচ্ছা আমি একটু এখানে দিই, ইজ ইকুয়াল দিতে পারি হচ্ছে এক্স ইন্টু x1 প্লাস ওয়াই ইন্টু y1 মাইনাস আর স্কোয়ার, এবং এই টোটালটির উপর হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে বিশাল সমীকরণটা পেলাম, এটাই হচ্ছে স্পর্শক জোড়া বা পেয়ার অফ ট্যানজেন্টের সমীকরণ। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে বৃত্তের সাপেক্ষে কোনো একটা বিন্দুর ঘাত বা পাওয়ার পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেল। বিষয়টা কীরকম, ধরো আমি তোমাকে একটা বিন্দু দিলাম, সেটা হচ্ছে বৃত্তের বাইরে বসে আছে, এবং ওই ওই বিন্দু থেকে আমি বৃত্তের উপর দুটো জিনিস টানলাম, একটা হচ্ছে স্পর্শক টানলাম আর একটা হচ্ছে ছেদকারী রেখা টানলাম। তাহলে দেখো তো বিষয়টা এরকম হবে না? তাহলে দেখতে পাচ্ছি আমি পি বিন্দুটাকে বাইরে রেখেছি, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এবং এই বিন্দুটা থেকে আমি বৃত্তের উপর দুইটা রেখা টেনেছি। একটা হচ্ছে স্পর্শক, দ্যাট মিনস পিটি, যেখানে টি বিন্দুতে বৃত্তকে সে স্পর্শ করেছে, আর একটা হচ্ছে ছেদকারী রেখা অথবা ইন্টারসেক্টিং লাইন, যেটা বৃত্তকে এ বিন্দু এবং বি বিন্দুতে মানে ছেদ করে গেছে। তো যদি তাই হয়ে থাকে, আমাদের এখানে যে সূত্রটা কাজ করবে সেটা হচ্ছে, আমি যদি দেখি পি থেকে এ পরিমাণ একটা দূরত্ব, ওর সাথে আমি যদি গুণ করি পি থেকে বি পরিমাণ একটা দূরত্ব, তাহলে এই দুটো দূরত্বর গুণফল হবে পি থেকে টি বা স্পর্শকের যে দৈর্ঘ্য আছে সে দৈর্ঘ্যের বর্গের সমান। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা বা মেইন সূত্র যখন আমরা বৃত্তের সাপেক্ষে কোনো একটা বিন্দুর ঘাত বের করব। শুধু তাই না, এখানে আরেকটা সূত্র কাজ করে, সেটা হচ্ছে, তুমি ধরো আমি আরও একটা ইন্টারসেক্টিং লাইন আঁকলাম, দ্যাট মিনস পি বিন্দু থেকে আমি বৃত্তের ভেতরে এরকম আমি আরেকটা লাইন টানলাম, এবং এই লাইনটা যে টানলাম এই লাইনটাও দেখতে পাচ্ছি বৃত্তের ভিতরে দুইটা বিন্দুকে ছেদ করে চলে গেছে। ধরো একটা হচ্ছে আমাদের সি বিন্দু, একটা হচ্ছে আমাদের ডি বিন্দু। এখন তুমি যদি দেখো তাহলে আমাদের পি থেকে এ বিন্দুর যে দূরত্ব, দ্যাট মিনস পি এ, ইন্টু পি থেকে যে বি বিন্দুর দূরত্ব, এদের গুণফল যা হবে, পি থেকে সি বিন্দু যে দূরত্ব গুণন পি থেকে ডি বিন্দু যে দূরত্ব তার গুণফলটা তাই হবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে এখানে আমরা যে কোনোভাবে বৃত্তের বাইরে থেকে কোনো একটা বিন্দু থেকে যদি বৃত্তের উপর এরকম ইন্টারসেক্টিং লাইন টানি বা হচ্ছে ছেদকারী একটা মানে রেখাকে টানি, তাহলে ওই রেখাগুলোর মানে বিন্দু থেকে ওই রেখাগুলোর যে দূরত্বের গুণফল, সেই গুণফলটা সবসময় সমান হবে। এবার আমরা এই দূরত্বটা বের করবো, দ্যাট মিনস দূরত্ব না, আসলে এই পাওয়ারটা বা বলা যায় এই বিন্দুর ঘাটটা আমরা বের করবো, দ্যাট মিনস পি এ গুণন পি বি, এটার মান কী হবে সেটা বের করব। তাহলে আমরা সেটা বের করার জন্য কী করতে পারি, আমরা পিটির মান বের করতে পারি। পিটি মানে কি, স্পর্শকের দৈর্ঘ্য। তো তোমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করার সূত্র জানো। ধরো তোমাদের কাছে যে বৃত্তটা আছে সেই বৃত্তর সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × g × x
প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, তাই না? এটা হচ্ছে তোমাদের কাছে আছে। তার মানে বৃত্তের মাঝখানে অবশ্যই একটা কেন্দ্র থাকবে এবং তোমরা ধরো এটাই হচ্ছে কেন্দ্র, কথার কথা। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্ক কী হবে? অবশ্যই মাইনাস জি কমা মাইনাস এফ হবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এই ধরনের বৃত্তের স্পর্শক বের করার সমীকরণ জানি। তো বৃত্তের স্পর্শকটা ধরো টি বিন্দুতে যেহেতু তৈরি হয়েছে, টি বিন্দুর স্থানাঙ্ক তুমি ধরে নাও x1, y1। না x1, y1 ধরা যাবে না, আমরা এটাকে অন্য একটা পয়েন্ট ধরি, ধরো x2, y2 ধরি, কথার কথা। তাহলে তাই যদি হয় তো দেখো আমাদের এই টোটাল বৃত্তের সমীকরণটা মানে কি বলবো, স্পর্শকের যে দৈর্ঘ্যটা সেটা কীভাবে বের করবো সেটা বের করার কিন্তু সিস্টেম আমরা পড়েছি। আমি যদি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই তাহলে দেখো আমরা স্পর্শকের দৈর্ঘ্য বের করার জন্য একটা সূত্র শিখেছিলাম, যেখানে স্পর্শকের দৈর্ঘ্য ছিল সিম্পলি ওই বৃত্তের ইকুয়েশনটাকে রুট ওভার করতে হবে। জাস্ট ওই বৃত্তের ইকুয়েশনে এক্সের জায়গায় বসাতে হবে পি বিন্দুর ভুজ, দ্যাট মিনস x1, এবং ওয়াইয়ের জায়গায় বসাতে হবে পি বিন্দুর কোটি, দ্যাট মিনস y1। তাহলে এই যে পি বিন্দু থেকে আমরা স্পর্শক এঁকেছি, ওই বিন্দুটাকে আমি যদি বৃত্তের ইকুয়েশনে বসিয়ে রুট ওভার বা বর্গ করে মানে বর্গমূল করে দিই তাহলে আমরা স্পর্শকের দৈর্ঘ্যটা পাবো। তাহলে চলো আমরা এখানে সেম কাজটা করি। আমাদের এখানে x2, y2 এই বিন্দুটার কোনো কাজই আসছে না, তার মানে এটাকে আমি মুছে দিচ্ছি, শুধুমাত্র পি বিন্দুটাকে আমাদের এখানে কাজে লাগাতে হবে। তাহলে দেখো কি হয়, আমাদের এখানে স্পর্শকের দৈর্ঘ্য হবে হচ্ছে পিটি, পিটির উপর বর্গ এখানে দেওয়া। তাহলে পিটির মান কত হবে? এক্সের জায়গায় বসবে হচ্ছে x1 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসবে y1 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু x1 বসবে এখানে, 2 ইন্টু এফ ইন্টু y1 বসবে এখানে, প্লাস সি বসবে। জাস্ট এতটুকু পার্ট বসবে বৃত্তের সমীকরণের, এবং এর টোটালটাকে কী করতে হবে এখন? রুট ওভার করতে হবে, তাই না? এবং তুমি দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু পিটি এর মান। যদি পিটি এর মান হয় আমরা এই পিটিটাকে কী করেছি? বর্গ করেছি, কেননা বর্গ ছাড়া তো আমাদের এখানে সূত্র কাজ করবে না, তার মানে এটাকে আমাদের বর্গ করতে হবে। তাহলে এখানে ফর্মুলা বা সূত্রটা হচ্ছে আসলে এটাই হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, বাকিগুলো হচ্ছে আমাদের পার্শিয়াল জিনিস যেগুলো চলে এসেছে। তাহলে আলটিমেটলি আমি যদি এটাকে ভেঙে ফেলি, দ্যাট মিনস আমি দেখতে পাচ্ছি বর্গ এবং বর্গমূল কাটা যায়, আমাদের ভেতরে থাকে শুধুমাত্র x1 স্কোয়ার প্লাস হচ্ছে y1 স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু x1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু y1 প্লাস সি, জাস্ট এতটুকুই থাকে। তাহলে এটা আসলে কিসের মান? এটা হচ্ছে আমাদের বৃত্তের সাপেক্ষে কোনো একটা বিন্দুর ঘাত, দ্যাট মিনস এটাই হচ্ছে আমাদের পিএ ইন্টু পিবি এটার মান, একই সাথে এটাই হচ্ছে আমাদের পিসি ইন্টু পিডি এটার মান। তো তুমি যদি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ভেতরে এরকম কোনো ছেদকারী বিন্দু মানে ছেদকারী কোনো একটা রেখা আঁকো, তাহলে ওই বিন্দু থেকে বৃত্তের কাছের যে বিন্দুটা আছে দ্যাট মিনস এই বিন্দু তার গুণফল, এবং ওই বিন্দু থেকে বৃত্তের দূরের যে বিন্দুটা আছে দ্যাট মিনস বি বিন্দু ওর গুণফল, সেটা হবে আমাদের এই মানে কি বলবো ট্যানজেন্ট যেটা আছে ট্যানজেন্টের মানের বর্গের সমান। দ্যাট মিনস পিটি যেটা ট্যানজেন্ট ছিল বা স্পর্শক ছিল ও দৈর্ঘ্যের বর্গের সমান। তো এই হচ্ছে আমাদের সূত্র, এবং এটা তোমাদের বিভিন্ন ম্যাথ করার জন্য কাজে লাগবে। এবং কখনো কখনো তুমি বিভিন্ন বইতে দেখবে যে বৃত্তের সমীকরণটাকে আসলে এভাবে লেখা হয়, দ্যাট মিনস বৃত্তের সমীকরণটাকে লেখা হয় এস ইজ ইকুয়াল টু 0 দিয়ে। তাহলে এস এর যে মানটা সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, তাই না? তাহলে আমি বলতে পারি আমাদের এখানে আরেকটা টার্ম বানাতে পারি, সেটা হচ্ছে পিএ ইন্টু পিবি এটার মান যা, পিসি ইন্টু পিডি এটার মানও কি তা, এবং এর টোটালটার মানে হচ্ছে কি আমাদের এসের মান। মানে এখানে এসের মান তো আর না, কারণ আমি এখানে এক্স এবং ওয়াইয়ের জায়গায় x1 y1 বসিয়েছি, তাহলে তুমি সেটাকে S1 ধরতে পারো। তাহলে আমি একটু আবার লিখে দিচ্ছি S1 এর যে মানটা, সেই S1 হচ্ছে কি এক্সের জায়গায় আমি এখানে x1 বসিয়েছি, ওয়াইয়ের জায়গায় বসিয়েছি y1, 2 ইন্টু জি ইন্টু x1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু y1 প্লাস সি, এটা হচ্ছে আমাদের S1 এর মান। তো এভাবে আমরা অনেকভাবে মানে কম্বিনেশন করতে পারি, বাট বিভিন্ন বইতে আমি দেখেছি যে এই জায়গাটাতে তারা S1 এবং S এই জিনিসটা ব্যবহার করেছে, এই জন্য আমি তোমাকে S1 এবং S এর যে মেইন কাহিনী সেটা দেখিয়ে দিলাম। এবার আরেকটা ছোট্ট কথা আছে, সেটা হচ্ছে পি এর অবস্থান নিয়ে কিন্তু একটু ঝামেলা হয়। পি এর অবস্থানটা কিন্তু বৃত্তের বাইরে হতে পারে, বৃত্তের ভেতরে হতে পারে, অথবা বৃত্তের মধ্যে হতে পারে। তাহলে পি বিন্দুটা যদি বৃত্তের বাইরে থাকে দ্যাট মিনস পি হচ্ছে আমাদের আউটসাইড অফ সার্কেল, বা বৃত্তের বাইরে যদি হয় তাহলে আমাদের এখানে যে S1 এর মানটা আছে এটা অবশ্যই বড় হবে শূন্যর চেয়ে, অর্থাৎ পজিটিভ হবে এক কথায়। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি না পিএ গুণন পিবি অথবা পিসি গুণন পিডি এটার মানে কী হবে? অবশ্যই শূন্যের চেয়ে বড় হবে বা পজিটিভ হবে। তাহলে এই কথাটা কিন্তু আমরা এখানে বলতে পারি, এটা হচ্ছে একটা কন্ডিশন। এখন পি যদি আউটসাইড না হয় একদম সার্কেলের উপরে হয়, দ্যাট মিনস বৃত্তের উপর যে কোনো একটা বিন্দুতে যদি হয়, তাহলে পি ইন্টু হবে না, অন টু দিস সার্কেল। তাহলে বৃত্তের উপরে যদি হয় পি বিন্দুর অবস্থান, তখন আমাদের পি অফ এ গুণন পি অফ বি অথবা পি অফ সি গুণন পি অফ ডি এটার মান হয়ে যাবে হচ্ছে 0।
তাহলে মনে রাখো, যখন আমাদের পি বিন্দুটা একদম সার্কেলের উপরে বসবে তখন কিন্তু আমাদের এই টোটালটার গুণফল হয়ে যাবে কি 0। এবং যদি আমাদের পি বিন্দুটা সার্কেলের ভিতরে বসে তাহলে পি ইনসাইড দ্য সার্কেলের ভেতরে বসলে তখন কি হবে, পি এ ডট পিবি অথবা পিসি ডট পিডি, এটার মান নেগেটিভ আসবে বা শূন্যের চেয়ে ছোটো আসবে। দ্যাট মিন্স তুমি যখন x1, y1 বিন্দুটাকে সার্কেলের বাইরে কিংবা সার্কেলের উপরে অথবা সার্কেলের ভেতরে বসাও, তখন আমাদের এই যে S1-এর যে মানটা আসছে না, এটা প্রথমে আসবে হচ্ছে পজিটিভ, তারপর হচ্ছে 0 আসবে, তারপর হচ্ছে নেগেটিভ। তো S1-এর মানটার উপর ভিত্তি করে আমরা এখানে এই কন্ডিশনগুলো বানাতে পারি। তাহলে তোমাদের জন্য এই 3টা কন্ডিশনও কি অবশ্যই অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তারপরে আমি তোমাদেরকে ছোট্ট ছোট্ট কিছু ইম্পর্টেন্ট ধারণা দিব বা কনসেপ্ট দিব, যার প্রথমটা হচ্ছে এটা। খেয়াল করে দেখো, আমরা এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি যার সেন্টার হচ্ছে এটা সি, এবং এই বৃত্তটার মধ্যে একটা নির্দিষ্ট পয়েন্ট পি থেকে দুইটা স্পর্শক টানা হয়েছে, এবং এই দুটো স্পর্শক খেয়াল করে দেখো একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে আছে। এখন মজার বিষয় হচ্ছে, যদি আমি এই পয়েন্টটাকে অরিজিন ধরি, দ্যাট মিন্স মূলবিন্দু ধরি, তাহলে অবশ্যই x1-এর মান হবে কি 0 এবং y1-এর মান হবে কি 0। তাহলে মূলবিন্দু থেকে শুরু করে আমি কোন একটা বৃত্তের উপর এমনভাবে ট্যানজেন্ট বা স্পর্শক দুটো আঁকতে পারি যারা একে অপরের সাপেক্ষে লম্বভাবে থাকে। তো যেহেতু এটা মূলবিন্দু, তার মানে বলা যায় এটা হয়তো y অক্ষ হিসেবে কাজ করবে আর এটা হয়তো আমাদের x অক্ষ হিসেবে কাজ করবে, তাই না? তাই যদি হয় তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোন কন্ডিশন অনুসারে আমরা এটাকে পাবো। এটাকে পাওয়ার একটা মেইন ভালো কন্ডিশন হচ্ছে, যদি আমাদের বৃত্তের সমীকরণটা হয়ে থাকে x² প্লাস y² প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0, এবং বৃত্তের কেন্দ্র যেটা সি লিখেছি, কেন্দ্র যদি হয়ে থাকে মাইনাস জি মাইনাস এফ, তবে যদি আমাদের এই বৃত্তের সমীকরণ অনুসারে জি², আচ্ছা আমি 2 উপরে লিখি, জি² প্লাস f² ইজ ইকুয়াল টু যদি 2c হয়, তবে কেবলমাত্র আমাদের এই কন্ডিশনটা ফুলফিল করা সম্ভব। তার মানে যখন তুমি কোনো একটা বৃত্তের সমীকরণ পেয়ে এই জিনিসটা চেক করে দেখবে যে আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষের মান সেম আসছে, তখন বুঝে নেবে ওই বৃত্তটার মধ্যে অবশ্যই আমাদের দুইটা স্পর্শক আঁকা সম্ভব মূলবিন্দু থেকে, যে স্পর্শকগুলো একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকবে বা তারা একে অপরের সাপেক্ষে লম্বভাবে থাকবে। তারপর আরেকটা মজার কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তুমি যদি দুইটা বৃত্ত নাও এবং এই দুইটা বৃত্তর মধ্যে যে কোনো একটা পয়েন্ট থেকে তুমি যদি একটা মাত্র স্পর্শক টানো, তাহলে সেটা দেখতে অনেকটা এরকম হবে, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, মানে প্রথম বৃত্ত যার কেন্দ্র হচ্ছে C1, এটা হচ্ছে দ্বিতীয় বৃত্ত যার কেন্দ্র হচ্ছে C2। আমরা করেছি কি, আমরা বৃত্তের এই দুটো প্রান্তকে যুক্ত করেছি, দ্যাট মিনস স্পর্শকের মাধ্যমে। তো তাই যদি হয়ে থাকে, আচ্ছা আমি এখানে তোমাদের কনফিউশন হতে পারে ইকুয়েশনে, আমি সিটাকে মুছে দিচ্ছি। তুমি ধরো কেন্দ্র হচ্ছে একটা ও প্রাইম, আরেকটার কেন্দ্র হচ্ছে ধরো ও ডাবল প্রাইম, এটা ধরো। তাহলে এই দুটো বৃত্তের ইকুয়েশনগুলো আমি একটু লিখি। ধরো প্রথম বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে x² প্লাস y² প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস হচ্ছে 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস C1, এটাকে তুমি C1 ধরো, ইজ ইকুয়াল টু 0। এবং তুমি ধরে নাও দ্বিতীয় বৃত্তের ইকুয়েশন হচ্ছে x² প্লাস y² প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স, তারপর হচ্ছে প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস C2 ইজ ইকুয়াল টু 0। তার মানে ইকুয়েশন দুইটা মোটামুটি দেখতে একই রকম যদি হয়, বাট তার কনস্ট্যান্ট বা কি বলবো যে ধ্রুবকটা যদি ভিন্ন থাকে, দ্যাট মিনস C1 এবং C2, তাহলে এই স্পর্শকের দৈর্ঘ্য আমরা তখন খুব সহজে বের করতে পারবো। তাহলে এই স্পর্শকটার দৈর্ঘ্য যেটা হবে, ধরো স্পর্শকটা হচ্ছে এই বিন্দু থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত কাজ করেছে, তাহলে দুটো বৃত্তর মধ্যে যদি এরকম একটা কমন স্পর্শক থাকে যারা বৃত্তকে জাস্ট একটা বিন্দুতেই স্পর্শ করে, তবে ওই স্পর্শকের দৈর্ঘ্য বা লেন্থ যেটা, সেটা হবে √C1 মাইনাস C2। তার মানে বুঝতে পারছো, এখানে C1 এর মানটা অবশ্যই বড় থাকতে হবে এবং C2 এর মানটা অবশ্যই ছোট থাকতে হবে। ওই কন্ডিশন অনুসারে আমরা বলতে পারি হ্যাঁ এটাই হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এটা কার দৈর্ঘ্য ছিল? আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি, এটা হচ্ছে এ থেকে শুরু করে বি এর দৈর্ঘ্য ছিল, আর কন্ডিশনটা ছিল C1 অবশ্যই C2 থেকে বড় হতে হবে। তা যদি না হয় তাহলে √এর ভিতরে একটা নেগেটিভ মান আসবে, যেটা একটা অবাস্তব সংখ্যা প্রদর্শন করবে। তারপর আরেকটা মজার কনসেপ্ট শেয়ার করি। ধরো তোমার কাছে একটা সার্কেল আছে বা বৃত্ত আছে যেটার কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে, এবং তুমি ওই বৃত্তের উপর একটা নির্দিষ্ট স্পর্শক এঁকেছো কোনো একটা পয়েন্টে, ওই স্পর্শকটা তোমার অক্ষরেখাকে দুইটা বিন্দুতে ছেদ করেছে। তো খেয়াল করো আমাদের এখানে মূলবিন্দু বা 0,0 হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবং বৃত্তের উপরে কোনো একটা বিন্দু ধরো পি বিন্দু আমি এখান দিয়ে স্পর্শক এঁকেছি, এবং এই স্পর্শকটা হচ্ছে ওয়াই অক্ষকে ধরো বি বিন্দুতে ছেদ করেছে আর এক্স অক্ষকে ধরো এই বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের এখানে অবশ্যই
ও থেকে শুরু করে, দ্যাট মিনস ও হচ্ছে আমাদের মূল বিন্দু, ও থেকে শুরু করে এ পর্যন্ত একটা দূরত্ব থাকবে। আমি ধরলাম এই দূরত্বটা হচ্ছে আমাদের ছোটো হাতের এ, এবং ও থেকে শুরু করে বি পর্যন্ত অক্ষ বরাবর আরেকটা দূরত্ব থাকবে। আমি ধরে নিলাম এই দূরত্বটা হচ্ছে আমাদের বি, এবং বৃত্তর কেন্দ্র থেকে আমি যদি পি বিন্দুকে যোগ করি তাহলে এটা কি বৃত্তের রেডিয়াস বা ব্যাসার্ধ বা আর হিসেবে কাজ করবে, এবং পি বিন্দুর স্থানাঙ্ক তুমি ধরে নিতে পারো x1, y1। তাই যদি হয় তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই যে ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হলো মাঝখানে, বৃত্তের স্পর্শক এবং কেন্দ্র এগুলোর মাঝে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে। আমি তোমাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, জাস্ট হাইলাইটার দিয়ে আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি যে এই হচ্ছে আমাদের সেই ছোট্ট ত্রিভুজটা। তাহলে আমাদের টার্গেট হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা। তো ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে সেটা আমরা শর্টকাটে করতে পারি। কীভাবে করতে পারি, আমি একটা ছোট্ট সূত্র লিখে দিচ্ছি, ওই সূত্র অনুসারে তুমি বের করতে পারো। তাহলে আমাদের এখানে যে ত্রিভুজটা কাজ করবে, আমি একটু এখানে দেখাই আলাদাভাবে। ত্রিভুজটা হচ্ছে কি ত্রিভুজ এ বি ও, তাই না? কেননা ও হচ্ছে আমাদের মূলবিন্দু, এ ও বি হচ্ছে আমাদের কি ত্রিভুজের বাকি দুইটা শীর্ষবিন্দু। তাহলে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হবে ব্যাসার্ধ টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 ইন্টু ছোটো হাতের এ ইন্টু ছোটো হাতের বি। দ্যাট মিনস আমাদের এখানে অক্ষদ্বয় দ্বারা যতটুকু পরিমাণ অংশ কর্তন করেছে এ আর বি, এদের সাথে 2 গুণ করে সেটাকে আমি মানে ওটা দ্বারা ভাগ করে দেবো আর টু দি পাওয়ার 4কে। তো এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এটাকে আমরা স্কোয়ার ইউনিট লিখতে পারি বা বর্গ একক লিখতে পারি। কারণ আমি এখন জানি না যে এই ত্রিভুজটা আসলে কি ইউনিট আছে, দ্যাট মিনস এ আর বি এখানে মিটার নাকি সেন্টিমিটার নাকি মিলিমিটার আছে আমরা জানি না। এই জন্য আমি সর্বসাধারণের জন্য স্কোয়ার ইউনিট বা বর্গ একক লিখে দিলাম। তো এই হচ্ছে আমাদের থার্ড ধারণা। আমরা আরেকটা ধারণা দেখব, সেটা হচ্ছে আমরা আবারও সেম ছবিটা নিয়ে আসলাম। এখানেও দেখতে পাচ্ছ বৃত্তের কেন্দ্র আছে এখানে একটা, এবং কেন্দ্রটাকে আমি ধরো ও ধরলাম, আচ্ছা, এবং উপরে যে বিন্দুটা আছে এটাকে আমরা পি ধরলাম। এখন তুমি ধরে নাও আমাদের এখানে এই পি বিন্দুটা হচ্ছে অরিজিন বা মূলবিন্দু, তাহলে x1 এবং y1 এর মান কী হবে, 0 হবে। তাহলে পি হচ্ছে আমাদের এখানে মূলবিন্দু, আর বৃত্তের মাঝখানে যে কেন্দ্র এটাকে আমি ও ধরেছি, এটার স্থানাঙ্ক কিছু একটা হবে, কোনো সমস্যা নেই। তো যখন আমাদের মূলবিন্দুর সাপেক্ষে আমি বৃত্তের উপর এরকম দুইটা স্পর্শক টানবো, এবং ওই দুইটা স্পর্শক যদি একে অপরের সাপেক্ষে পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকে বা তাদের মাঝে যদি এরকম 90 ডিগ্রি কোণ থাকে, তাহলে অবশ্যই আমরা ওই স্পর্শকের স্পর্শ বিন্দুগুলো থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা লাইন টানতে পারবো। কীরকম, ধরো আমাদের প্রথম স্পর্শকটা এই বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে, আর দ্বিতীয় স্পর্শকটা বি বিন্দুতে বৃত্তকে স্পর্শ করেছে। এখন আমি যদি এ আর বি এই দুটি স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র বরাবর কোনো একটা দাগ টানি, তাহলে সেটা একটা নির্দিষ্ট দূরত্বকে নির্দেশ করবে, তাই না? তো যদিও হচ্ছে না দাগটা, এবার হয়েছে। তাহলে আমি বি থেকেও কী করব, ও বিন্দু পর্যন্ত একটা দাগ টানবো, তার মানে ও বিন্দু হচ্ছে কেন্দ্র। এখন দেখো তো আমি যে দাগটা টানলাম এটা কি অবশ্যই ব্যাসার্ধ হিসেবে কাজ করে। তাহলে ও থেকে শুরু করে এ, এটা কিন্তু ব্যাসার্ধ, ও থেকে শুরু করে বি, এটাও কি ব্যাসার্ধ। বাট এই যে এ ও বি এবং হচ্ছে পি বিন্দু, এরা চারজন মিলে ভেতরে একটা চতুর্ভুজ তৈরি করেছে। তাহলে দেখো আমাদের এই টোটাল জায়গাটাতে একটা চতুর্ভুজ তৈরি হয়ে গেছে। আমি একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বের করা, কেননা এই ধরনের জিনিসও কিন্তু মাঝে মধ্যে অ্যাডভান্স লেভেলের ম্যাথে চলে আসে। তো তখন তোমাকে কী করতে হবে, সিম্পলি একটা সূত্র মনে রাখতে হবে। তাহলে তুমি যদি এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে চাও, দ্যাট মিনস এ ও বি পি এই টোটালটার ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে তোমার এটা সূত্র হচ্ছে কি, প্রথমে তুমি সি লিখবে। সি থেকে আসছে, আচ্ছা আমি একটু তোমাদেরকে বলে দিই, আমি এটা না লিখে আগে বলে দিই বৃত্তের সমীকরণটা কী ছিল। বৃত্তের সমীকরণ আগের মতো ছিল, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল 0। তার মানে বৃত্তের ও যে কেন্দ্রটা আছে সেটার যে স্থানাঙ্ক সেটা হবে অবশ্যই মাইনাস জি ইন্টু মাইনাস এফ। তাই যদি হয় তাহলে আমাদের এই চতুর্ভুজটা, দ্যাট মিনস এ ও বি পি টোটাল চতুর্ভুজের যে ক্ষেত্রফল সেটা হবে অনেকটা এরকম। সমীকরণ থেকে আমি লিখতে পারি, প্রথমে তোমরা বসাবে হচ্ছে সি, তারপরে বসাবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, দ্যাট মিনস এই টার্মটা, এবং এই টোটালটাকে তারপরে রুট ওভার করে দিবে। তার মানে রুট ওভার করে দেওয়া মানে হচ্ছে কি বর্গমূল করে দেওয়া, যেটাকে আমরা পাওয়ার হিসেবে হাফ লিখতে পারি। তাহলে এটাও হচ্ছে কি সেম ইউনিট হবে, দ্যাট মিনস বর্গ একক হবে, যেহেতু ক্ষেত্রফলের ইউনিটে হচ্ছে কি বর্গ একক বা স্কোয়ার ইউনিট। তো এই হচ্ছে আমাদের চারটা ছোট্ট ছোট্ট কনসেপ্ট। আই থিঙ্ক তোমরা সবাই এই কনসেপ্টগুলো ঠিকঠাক মতো ধরতে পেরেছো।
তারপর আমরা আরেকটা ছোট্ট টপিক দেখব, যেটা হচ্ছে নির্দেশক বৃত্ত বা ডিরেক্টর সার্কেল। বিষয়টা কীরকম, তুমি যদি একটা বৃত্তের ঘটনা ধরো এমন যে ওই বৃত্তটার বাইরে একটা নির্দিষ্ট বিন্দু বসে আছে এবং ওই বিন্দু থেকে তুমি ওই বৃত্তের উপর এমনভাবে স্পর্শক এঁকেছো যাতে ওই দুটো স্পর্শক একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে বা লম্বালম্বিভাবে থাকে, তখন কি ঘটনা ঘটবে? তখন আমাদের অনেকটা এরকম একটা ঘটনা ঘটবে। খেয়াল করে দেখো, আমাদের এখানে ভেতরে একটা ছোট্ট বৃত্ত দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এই বৃত্তটা, ওর বাইরে পি হচ্ছে এমন একটা বিন্দু যে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, এবং আমি করেছি কি এই ছোট বৃত্তের উপরে দুইটা স্পর্শক এঁকেছি। তো তুমি দেখতে পাচ্ছ প্রথম স্পর্শকটা আমাদের এই বৃত্তটাকে এই বিন্দুটা ছেদ করে, ধরো এটা হচ্ছে এই বিন্দু, আর দ্বিতীয় স্পর্শকটা আমাদের বি বিন্দুতে ছেদ করে। তাই যদি হয়ে থাকে তাহলে এমন একটা অবস্থায় আমি যদি ওই স্পর্শ বিন্দুটা, দ্যাট মিনস যে বিন্দুতে আমাদের স্পর্শক দুটো মিলিত হয়েছে, দ্যাট মিনস পি বিন্দুতে, ওই বিন্দুর মধ্যে দিয়ে আমি যদি কোনো একটা বৃত্তকে কল্পনা করি বা কোনো একটা বৃত্তের লোকাস বা সঞ্চারপথকে যদি কল্পনা করি, তাহলে ওই সঞ্চারপথটাই হচ্ছে কি আমাদের নির্দেশক বৃত্ত। তার মানে পি বিন্দু দিয়ে বাইরে একটা বিশাল বড় বৃত্ত যাচ্ছে কিন্তু, এবং এই বৃত্তটাই আমাদের ডিরেক্টর সার্কেল বা নির্দেশক বৃত্ত। যেমন আমি যদি বলি যে আমরা পি বিন্দুর কথা ভুলে গেলাম, আমরা অন্য একটা বিন্দু নিয়ে কথা বলি। ধরো এখানে এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু, তার মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও x2, y2। এখন আমি যদি কিউ বিন্দু থেকে এই নিচের মানে ভেতরের ছোট বৃত্তের মধ্যে দুইটা স্পর্শক টানি, তাহলে দেখতে পাচ্ছি ওই দুইটা স্পর্শক কি আমাদের ধরো সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, মানে বৃত্তের উপর মানে ছেদ করে নেই, স্পর্শ করেছে। তাই যদি হয় তাহলে কিউ বিন্দুতে আমি দেখতে পাচ্ছি স্পর্শক দুটো একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে রয়েছে। দেখো আমাদের এতটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি, আবার এখানে এতটুকু কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। তার মানে কিউ বিন্দু থেকে বের হওয়া দুইটা স্পর্শক একে অপরের উপর লম্ব হয়ে রয়েছে। তাই যদি হয়ে থাকে তাহলে এই কিউ বিন্দু দিয়ে যদি কোনো একটা বৃত্তকে আমি সঞ্চার পথ হিসেবে ধরে নিই, তাহলে ওই বৃত্তটাই হচ্ছে আমাদের নির্দেশক বৃত্ত বা ডিরেক্টর সার্কেল। এখন খেয়াল করো, আমাদের ভেতরে যে বৃত্তটা আছে সেই বৃত্তটার ব্যাসার্ধকে ধরা হয়েছে এ। খেয়াল করো, আমাদের এখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে ধরো ও, এবং ও কেন্দ্র থেকে আমাদের এ পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি ব্যাসার্ধ এ। তাহলে এই বৃত্তটার যদি কেন্দ্র হয় হচ্ছে 0,0 বিন্দুতে বা বলা যায় মূল বিন্দুতে, তাহলে আমি বলতে পারি বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² = a²। যেখানে আমরা r² লিখতাম, বাট এখানে ছবি অনুসারে আমরা বৃত্তের ব্যাসার্ধকে এ ধরেছি, তাই a² লিখেছি। এটা যদি হয় আমাদের সাধারণ বৃত্তের সমীকরণ, তবে এর বাইরে আমরা যেই ডিরেক্টর সার্কেল বা নির্দেশক বৃত্ত এঁকেছি তার সমীকরণটা হবে একটু অন্যরকম। আমি একটু রেড কালারে লিখছি, আমাদের তার সমীকরণটা হবে x² + y² ভেতরে হবে a এর বদলে √2 × a, এবং এই টোটালটা হবে স্কোয়ার। তার মানে যেখানে আমাদের সাধারণ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a হিসেবে কাজ করে, সেখানে আমাদের এই ডিরেক্টর সার্কেল যেটা, এই টোটালটার ব্যাসার্ধ আসলে √2 × a হিসেবে কাজ করে। দ্যাট মিনস আমাদের এখানে হবে কি নর্মালি √2 × a। তো এটার পরের লাইনটা আমি লিখতে পারি x² + y² √2কে যদি বর্গ করো তাহলে 2 হবে, a কে বর্গ হলে হবে হচ্ছে a²। তাহলে এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। আমাদের ডিরেক্টর সার্কেল বা নির্দেশক সার্কেলের যেই ব্যাসার্ধটা সেটা অবশ্যই আমাদের আগেকার যে সার্কেল, দ্যাট মিনস ছোটো যে বৃত্তটা আছে সেটা থেকে √2 গুণ বড়। তাহলে আমি যদি বলি আমাদের রিয়েল যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি ভেতরে ছোট্ট করে, ওর ব্যাসার্ধ যদি এ হয়, তাহলে আমাদের ডিরেক্টর সার্কেল যেটাকে আমি শর্টকাটে ডিসি লিখেছি, তাহলে ডিরেক্টর সার্কেলের যে ব্যাসার্ধ সেটা কী হবে √2 × a। অথবা তুমি এটাকে লিখতে পারো √2 মানে কি 1.41 × a। তাহলে একটা নির্দেশক বৃত্তের সবসময় ব্যাসার্ধটা হয় আমাদের ওই বৃত্তটা যার সাপেক্ষে আঁকা হয়েছে, দ্যাট মিনস যে ছোট বৃত্তটা আমি দেখতে পাচ্ছি ওর ব্যাসার্ধের 1.41 গুণ বেশি। এবং আমাদের নির্দেশক বৃত্তের যে কেন্দ্রটা থাকবে সেটা অবশ্যই আমাদের মূল যে বৃত্তটা ছিল সেই কেন্দ্রের মধ্যেই পড়বে।